যে জাতিসংঘের সাথে বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। কারণ কোনো রাষ্ট্র সরাসরি না এসে একটি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রসংঘ, সেই রাষ্ট্রসংঘের মাধ্যমে প্রথম বৈঠক, না ভারতের সাথে, না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, বা না অন্য কোনো দেশের সাথে, সেই বৈঠকটি অবশ্যই ইতিবাচক এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা দেবে। কিন্তু আর আমি বলবো যে যে দেশগুলো চাইছে যে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক, রাজনীতিতে ফিরুক, তাদেরও এটি একটি কৌশল। রাষ্ট্রসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করুক প্রথম। আর এই যে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ কার কথায় চলবে? মোহাম্মদ ইউনূসের কথায় চলবে? মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে বাদ করে দেবে, বানচাল করে দেবে, কিন্তু জাতিসংঘ তো বাদ করে দেবে না, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তো বাদ করে দেবে না। আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘে সবচেয়ে বড় প্রভাব রাখা একটি দেশ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পয়সায় কিন্তু জাতিসংঘ চলে। জাতিসংঘের সনদ অনুযায়ী 22% বাজেট মার্কিন যুক্তরাষ্ট্র দেয়। জাতিসংঘের শান্তি মিশনে 28.5% বাজেট মার্কিন যুক্তরাষ্ট্র দেয়। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনবে না, আমার কথা, ইউনূসের কথা শুনবে? শুনবে না। কাজেই আওয়ামী লীগের সঙ্গে যে জাতিসংঘের বৈঠক হতে যাচ্ছে, এটি নিঃসন্দেহে ইতিবাচক, এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার এটি হোক প্রথম পদক্ষেপ। জাতিসংঘের সাথে আওয়ামী লীগের বৈঠক দিয়ে কি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে যাচ্ছে? জাতিসংঘের 3 সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন। গত 14 জানুয়ারি বাংলাদেশ সফরে এসছেন, নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন, এবং ম্যারাথন সরকারের বিভিন্ন সংস্থার সাথে ম্যারাথন বৈঠক করছেন তারা, এবং তারা 10 দিনের সফরে বাংলাদেশে আছেন। আগামী 23 জানুয়ারি পর্যন্ত জাতিসংঘের 3 সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলটি বাংলাদেশে আছেন। এই প্রতিনিধি দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। তারই অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, সর্বশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও জাতিসংঘের এই প্রতিনিধি দলটি বৈঠক করবেন। এই বৈঠকটি কেন? যখন বাংলাদেশে আওয়ামী লীগ বয়কট, আওয়ামী লীগ বর্জন এমন ধোঁয়া তুলছে বর্তমান দখলদার ইউনূস সরকার এবং ছাত্র সমন্বয়ক। যদিও বা আমার দর্শকরা কমেন্ট করে বলেন যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক তাদের বলবেন না, মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সমন্বয়ক বলবেন। এটি যদি বলি তাহলে খুব একটা ভুল হবার নয়। আজকের বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষ এটি হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো আমি তাদেরকে ওইভাবে বলতে চাই না, আবার বললেও ভুল হবে না যে মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সমন্বয়ক দল, কারণ আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী তৈরি করে ফেলেছে। তো যেটি বলছিলাম যে জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বৈঠক করবেন। এখনো বৈঠকের দিনক্ষণ সময় জানা যায়নি, বা বৈঠকে কারা অংশ নেবে সেটিও জানা যায়নি, কিন্তু বৈঠক করবার আগ্রহ প্রকাশ করেছেন। এটি আসলে কি বার্তা দেয়? এটি দুর্দান্ত একটি বার্তা দেয়, কারণ আওয়ামী লীগ আসলে মানসিকভাবে ফিরেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে যে পরিবেশ পরিস্থিতি ছিল, বাংলাদেশের জনগণের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি ছিল, বাংলাদেশের মানুষের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি ছিল, এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যেও যে মন মানসিকতা ছিল, সেই মন মানসিকতা থেকে এখন কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে মানসিকভাবে আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে তারা কিন্তু ফিরেছে। এই জায়গায় এই পর্যায়ে এসে জাতিসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করতে চাইছে। এটি কি তাহলে আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটি প্রথম প্রচেষ্টা? আমি কিন্তু এটিকে সেভাবেই দেখছি, কারণ সারা বিশ্ব, ভারত বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, যুক্তরাজ্য বলুন, রাশিয়া বলুন, চীন বলুন, প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে চিন্তা করতে পারে না, বা বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে চিন্তা করতে পারে না। সেই জায়গায় জাতিসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করবে, এটি যথেষ্ট ইতিবাচক। যেখানে ইউনূস সরকার বর্জন, বয়কট এবং তাদের সাঙ্গপাঙ্গরা
বলছে। এমনকি এই যে গতকালকে হাসনাত আব্দুল্লাহ, এই যে মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সমন্বয়ক দলের যে আহ্বায়ক, তিনি বললেন কি যে হয় আওয়ামী লীগ থাকবে না হয়তো আমরা থাকবো। তোমরা 2 দিনের বৈরাগী ভাতের অন্য ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে। আওয়ামী লীগ কত পুরনো একটি দল, 75 বছরের পুরনো একটি দল, সেই দল থাকবে আর না হয়তো তোমরা থাকবা। 2 দিনের ইতিহাস, 2 দিনের ঘৃণ্য ইতিহাস। আর আওয়ামী লীগ কি ঠুনকো? আওয়ামী লীগ কি হঠাৎ গজিয়ে উঠেছে? 75 বছরের প্রতি পরতে পরতে আওয়ামী লীগের ঐতিহ্য আছে, ইতিহাস আছে। আওয়ামী লীগের যে 75 বছরের ইতিবাচক ইতিহাস, সেই ইতিহাস 2 দিনের বৈরাগীকে এক হাসনাত আব্দুল্লাহর কথায় মুছে যাবে না যে আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকব। তোমাদের দরকার নেই, তোমাদের এই বাংলাদেশের জন্য কোনো অবদান নেই, সেই জায়গায় তোমাদের দরকার নেই। বর্তমান সময়ে ভারতের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারটি আসবার আগেই ভারতের সাথে একটা খারাপ সম্পর্কের মধ্যে গেছে এবং এখন পর্যন্ত ভালো সম্পর্কে আসবার কোনো লক্ষণ নেই, যার প্রভাব পড়ছে আমাদের বাংলাদেশের জনগণের উপর। আমি সাম্প্রতিক একটি উদাহরণ দেব। আইএমএফ এর আমাদের একটা ঋণের কিস্তি ছাড় করবার একটা ব্যাপার আছে। এই কিস্তি ছাড় করবার ব্যাপারে আমরা কি ধরনের জটিলতায় পড়েছি দেখুন। আইএমএফ এর শীর্ষ পর্যায়ে ভারতীয়রা আছেন। আইএমএফ এর যিনি ডিএমডি, দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা, উপব্যবস্থাপনা পরিচালক, তিনি ভারতীয় বংশোদ্ভূত গীতা গোপীনাথ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক পদে আছেন আরেক ভারতীয়, কৃষ্ণ শ্রীনিবাস। গীতা গোপীনাথের হাতেই তিনি পৃথিবীর কোন জায়গায় কতটুকু ঋণ দেবেন, ঋণ ছাড় করবেন, ঋণের সুদ কি হবে, এই বিষয়গুলো নির্ভর করে। বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে $4.7 বিলিয়ন ঋণের একটা বন্দোবস্ত ছিল এবং ঋণের ইতিমধ্যে আমরা আওয়ামী লীগ সরকারের আমলেই 3টা কিস্তি পেয়েছি। এখন 4র্থ কিস্তি পাওয়ার সময় এসছে এবং 4র্থ কিস্তিটা পাবো। সেই সময় আইএমএফ থেকে নানা রকম শর্ত আরোপ করা শুরু হয়েছে। যেমন সাম্প্রতিক সময়ে আপনার আমার উপরে, আজকে বৃহস্পতিবারে কথা বলছি, ঠিক গত বৃহস্পতিবারে মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইন্ডিয়ার ইস্যুতে আমাদের উপর শতাধিক পণ্যে ভ্যাট আরোপ করলো। এই ভ্যাট আরোপটা কি হলো? আইএমএফ এর প্রেসক্রিপশন বা আইএমএফ এর বক্তব্য হলো যে তোমরা যে বাজেটে রাজস্ব আহরণের ব্যাপারটা রেখেছ, সেই রাজস্ব আহরণের ব্যাপারে বিগত বাজেটের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাসে তোমাদের রাজস্ব আহরণের ঘাটতির পরিমাণ 42,000 কোটি টাকা। এই ঘাটতিটা কিভাবে পূরণ করতে হবে? এই ঘাটতি পূরণ করতে হলে তোমরা জনগণের উপর কর আরোপ করো, ট্যাক্স বাড়াও, নইলে আমরা ঋণের 4র্থ কিস্তি ছাড় করব না। এরকম জটিলতায় ফেলেছে, যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনবিরোধী সরকার বললে ভুল হবে না, কারণ এই মুহূর্তে আমাদের মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতির কথা যদি বলি, সরকারি হিসেবে 12-14% দেখায়, কিন্তু বাস্তবতা হচ্ছে এর দ্বিগুণ। 25-30% নিচে খাদ্যস্ফীতির মূল্যস্ফীতি নয়। সেই জায়গায় আমাদের যে ভ্যাট ছিল 5%, সেই ভ্যাট 15%-এ উন্নীত করা হয়েছে। এটি কি জনবিরোধী নয়? আপনি বাংলাদেশের জনগণ কি বলবেন? আপনার উপরে, আমার উপরে করের চাপ, করের বোঝা চাপাতে বাধ্য হলো সরকার। এটি কেন? এই যে ভারতীয় আইএমএফ এর নীতি নির্ধারণী পর্যায়ে, শীর্ষ পর্যায়ে ডিএমডি হচ্ছেন ভারতীয়, যার কারণে যেহেতু তিনি ভারতীয়, সেই জায়গা থেকে তিনি হয়তো ভেবেছেন যে ভারত বিরোধিতা করো বা ভারতের সাথে সম্পর্ক খারাপ করো, দেখি তোমাদেরকে দেখছি। আপনি চিন্তা করুন, আপনার সাথে একজন মানুষ কোনো কারণে দুর্ব্যবহার করেছে কিংবা খারাপ সম্পর্ক তৈরি করেছে, কোনো কারণে যদি আপনার কাছে
তার একটা ফাইল আপনার হাতে যায়, সেই ফাইলটা আপনি আপনি যদি ফেরেশতা না হন তাহলে খুব একটা স্বাভাবিকভাবে ভালোভাবে ফাইলটা কিন্তু ছাড়বেন না। ঠিক তেমনি যেহেতু ভারতীয়দের হাতে আইএমএফ, সেহেতু ওই আইএমএফ বা ভারতীয় নীতি নির্ধারক কি করলেন যে বাংলাদেশে একটা জনবিরোধী প্রেসক্রিপশন দিতে হবে। এই মুহূর্তে খাদ্য মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া, সেই জায়গায় ভ্যাট আরোপ করার কথা বলতে হবে, এবং ভ্যাট আরোপ করার কথা বলবার পরে দেখুন আরো কি বলে সে ব্যাপারে সন্দেহ আছে। তো যেটি বলছি যে এই যে সম্পর্ক খারাপ করলাম, সম্পর্ক খারাপ করে আমাদের কি লাভ হলো, সরকারের কি লাভ হলো? যারা সম্পর্ক খারাপ করলেন, যারা উচ্চবাচ্য কথা বললেন সরকারের তরফে, আপনাদের কি লাভ হলো? আপনারা জনগণের উপরে করের বোঝা বাড়িয়ে দিলেন, এতে তো জনগণ ক্ষতিগ্রস্ত হলো। কাজেই আমি আপনাদের দোষারোপ নয়, এটাকে আমি সমালোচনা, আপনারা এটাকে সমালোচনা হিসেবে নিতে পারেন। কারণ আমার সবচেয়ে নিকট প্রতিবেশী, কেন সবার সাথে সে আমার শত্রু হলেও তার সাথে, এমনকি পাকিস্তানের সাথেও একটা স্বাভাবিক সম্পর্ক রেখে চলুন। সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের কল্যাণের ব্যাপার। অকল্যাণ যদি চান আপনি ভারতের সাথে যা খুশি তাই করুন, পাকিস্তানের সাথে পীড়িত করুন, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনারাও জনগণের কতটুকু কল্যাণ চাচ্ছেন সেটি বিগত 6 মাসে আমরা হাড়ে হাড়ে অন্তত মুখে বুঝতে পারছি। কিন্তু আমরা কাকে বলবো? আপনারা যেহেতু ক্ষমতায় আছেন, দয়া করে এমন সম্পর্কে যাবেন না। সম্পর্কের তিক্ততা যেটি হয়েছে ভালো কথা, এখান থেকে ইতি টানুন, ইতি টেনে ইতিবাচক সম্পর্কের দিকে যান। আমি একটি ইতিবাচক বক্তব্য পেলাম গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কণ্ঠে। তিনি বলেছেন যে 3টি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত। আজকে তিনি বুঝতে পারছেন যে ভারতের সাথে সম্পর্কটা গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও বুঝতে পারছেন, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষকে সাফার করিয়ে তারপরে বুঝতে পারছেন। তারপরেও যেহেতু বুঝতে পেরেছেন, সেটি ইতিবাচক ভাবেই দেখতে চাই। আপনারা ইতিবাচক ভাবেই সামনের দিনে যে কদিনই আপনারা ক্ষমতায় থাকেন না কেন এগোবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। এটি তো গেল আইএমএফ। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টকে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রেসিডেন্টকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেবেন? ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা, তিনি কমপক্ষে আরো 3 বছর এই দায়িত্বে আছেন। এডিবিতে যাবেন, এডিবিতেও ভারতীয় দিয়ে ছড়াছড়ি। আইএমএফ এর উচ্চ পর্যায়ে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা তো বিভিন্ন জায়গায় ভারতীয়, ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন জায়গায় ভারতীয়। শীর্ষ পদে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ভারতীয়, এবং প্রত্যেকটি পর্যায়ে ভারতীয়। কাজেই ভারতীয়দের ক্ষেপে, আর ভারতীয়রা তো ভারতীয়দের সবচেয়ে আপন প্রিয় কে হবে? আমি তো, কারণ আমি সবচেয়ে কাছের। এবং ভারতের পররাষ্ট্র নীতির একটা নীতি আছে যে নেইবারহুড ফার্স্ট, প্রতিবেশী আগে। তা আমি যদি প্রতিবেশী সুলভ আচরণ নিয়ে ভারতের কাছে এগিয়ে যাই, ভারত তো আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসবে। আমরা জানি না কেন আমাদের দেশে একটা সেন্টিমেন্ট আছে, একটা ধর্মীয় সেন্টিমেন্ট। দয়া করে ধর্মীয় সেন্টিমেন্ট দিয়ে আপনারা যারা সরকার চালাচ্ছেন তারাও এটিকে বিশ্বাস করবেন না। আমাদের স্বল্প শিক্ষিত অবুঝ মানুষ, তাদেরকে অন্তত আপনারাই বোঝাবেন যে না, তোমরা ভারত বিরোধিতা করো না, কিংবা তোমরা ভারত কিংবা হিন্দুত্ব কিংবা বৌদ্ধত্ব খ্রিস্টানত্ব এগুলো নয়, এগুলো নিয়ে পৃথিবীতে এগুলো যায় না। সেই জায়গায় আমরা প্রত্যাশা করব আমাদেরকে দয়া করে, আপনারা দায়িত্বে আছেন, আরো কিছু সময় দায়িত্বে থাকবেন, সেটি 2 মাস হোক, 3 মাস হোক, কিংবা 1 বছর হোক, যেটাই হোক না কেন আপনারা তো দায়িত্বে থাকবেন। দয়া করে ভারতকে এইভাবে, ভারতের সাথে এইভাবে মুখোমুখি করে বাংলাদেশের জনগণের বিপদে ফেলবেন না। বাংলাদেশের মানুষ যারা তীব্র ভারত বিরোধিতা করে তারা বুঝতে পারে না। এই যে আজকে অসুখে কাতরাচ্ছে, যারা ভারত বিরোধিতা করছে, অনেকে অসুখে কাতরাচ্ছে, ভারতে যেতে পারছে না চিকিৎসার জন্য। চিকিৎসা ভিসা চালু আছে, ঠিক আছে, অফিসিয়ালি চালু আছে, কিন্তু চিকিৎসা ভিসাও রিফিউজ করা হচ্ছে, দেওয়া হচ্ছে না অনেক ক্ষেত্রে। আমরা চাই ভারত বাংলাদেশ
আমরা মানুষ হিসেবে, আমরা জাতি হিসেবে বাংলাদেশি বা বাঙালি এবং ভারতীয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম আপনার কাছে রাখুন, আপনি আপনার ধর্ম পালন করুন, হিন্দু হিন্দুর ধর্ম পালন করবেন, কিন্তু সম্পর্কের জায়গায় আমরা এগিয়ে যেতে চাই।